of the idea that if you develop skills, then the country will be benefited. No doubt, I wholeheartedly appreciate that skill is the utmost requirement for developing a country. But believe me, more important than skill building is character building. I repeat my words, more important, much more important than skill building is character building. Because a skillful doctor without a character is dangerous for the society. A skillful minister without a character is dangerous for the society. The other way around, if you think, a doctor full of characters and skill a little bit lacking is not that dangerous, because he will take help, because he has got character, he is a good character person, he will never misuse his skill. He knows how much skill he has got, he will take help from his seniors and do his exercise. Is not so? But think about a skillful doctor without character. He will exercise an operation without requirement. He will do a treatment with a huge amount of money which is not required. Is not so? A minister who is a minister full of characters, not with that much of skill, because he is a person of character, he will know his limitations and exercise his skill accordingly. Because he has got his character, he will take help. He will admit that I don't have this skill. If needed, because of his character, he will step down. Is not so? But think the other way around. Think of a skillful minister without character, how dangerous he can be for the society, how dangerous he can be for the nation. Is not so? So, skill building is important, but character building is much more important. স্বাগতম, নমস্কার। আজকে এমন একটি বিষয় নিয়ে ইউনিভার্সিটি অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যানেজমেন্টের অনুষ্ঠানে এসেছি এবং আইএম গ্রুপের, সেটি একেবারে বিগত 2-3 মাসের একটা গরম একটা বিষয় এবং সম্ভবত এটা রাজনৈতিক অনুষ্ঠান নয়, সম্ভবত 2026-এর একটা ইলেকশন ইস্যু হতে চলেছে এই বিষয়। আপনারা ভাবছেন এই আবার কি, ইঞ্জিনিয়ারদের সঙ্গে নিয়ে বসে ফাজলামি? না, একেবারেই না। খুব কতগুলো ব্যাপার জানার আছে, ভীষণভাবে জানার আছে। আমার সঙ্গে যিনি রয়েছেন তিনি আপনাদের একেবারে ভীষণ পরিচিত, প্রফেসর ডক্টর বিশ্বজয় চ্যাটার্জি, ভাইস চ্যান্সেলর ইউএম জয়পুর। নমস্কার। আপনাদেরকে বলে রাখি যে বিশ্বজয় চ্যাটার্জি একেবারে সুললিত বাংলা বলতে ভালোবাসেন এবং কিরকম বাংলা বলেন এবং বাংলাটা কতটা সুন্দর করে তিনি প্রকাশ করতে চান তা এই গত রবীন্দ্রনাথের প্রয়াণ দিবস 22শে শ্রাবণে তিনি একা দাঁড়িয়েই একটি কবিতা বলে ফেললেন এবং নির্ভুলভাবে পুরোটা। আমি জানি না সেটা কতক্ষণের টাইম স্প্যান, কিন্তু আমরা বেশ খানিকটা অংশ, যদি সম্ভব পুরোটাই আপনাদেরকে দেখাচ্ছি। এটা এক ধরনের বাঙালিয়ানা। বাঙালিয়ানা মানেটা হচ্ছে গিয়ে যে আমি সারা বছর জয়পুর থেকে শুরু করে আইএম ইউএম কলকাতা এবং বছরের প্রায় 6 মাস না হলেও অন্তত 4 মাস তো বটেই বিদেশে থাকি, কিন্তু আমি আমার বাংলাটা বলি স্বচ্ছ বাঙালিদের মতন এবং আমি রবীন্দ্রনাথ থেকে শুরু করে সমস্তটাই জানি। বিশ্বজয় চ্যাটার্জি সেই গোত্রীয় মানুষ, তিনি সেভাবে ট্রেন্ড আপ করছেন, কিন্তু তার ছাত্রছাত্রীদের এবং নিজের পরিবার তাকে এই ব্যাপারে ভীষণ রকম সহযোগিতা করছে। আমার বাদিকে রয়েছেন আইএম ইউএম গ্রুপের চাকরি ধরে দেওয়ার বা প্লেসমেন্ট যেটাকে বলে তার অন্যতম এক উচ্চ পদস্থ ম্যানেজার মিস্টার রাজা সরকার। নমস্কার। তিনি রাজাও বটে, সরকারও বটে। আগে রাজাদের সরকার থাকতো, মানে রাজা হয়তো সরকার বাবুকে ডেকে বলেন, সরকার কি খবরে, যাও বাজার থেকে এগুলো নিয়ে আসো। তা তিনি একাধারে রাজাও বটে, সরকার। এরকম একটা অদ্ভুত নামটা কে দিল? বাড়ির লোকরাই দিয়েছে। তারা ভাবেনি যে রাজা সরকার হলে এটা কেলেঙ্কারি হয়ে যাবে। সরকারটা তো টাইটেল না, সরকার টাইটেল হোক, কিন্তু বলতে গেলে তো রাজা সরকারই বলতে হচ্ছে। না, ও অ্যাকচুয়ালি এই নামটা যেটা দিয়েছে ওটা লাইক
আমাদের ফ্যামিলি একটা রিচুয়াল আছে, রিচুয়ালের উপরেই বলছি। রাজা তো অলওয়েজ বিন রাজা, তার তো কোনো সন্দেহই নেই। না, হ্যাঁ, রাজার মতন এমনি বিভিন্ন চাকরি ধরে দিচ্ছেন এবং এই ব্যাপারে আপনার অত্যন্ত সুনাম রয়েছে এভরিথিং সেন্স। আমি আসি প্রফেসর চ্যাটার্জি, এখন এই মুহূর্তে আপনাকে নতুন করে বলার কিছু নেই। একেবারে খোদ মুখ্যমন্ত্রী হাতে যে স্টিকটা রয়েছে সেটা খুব ভেরি পাওয়ারফুল স্টিক, তার নাম হচ্ছে বাংলা ভাষা। এটা কিন্তু গতবারের নির্বাচনের সময় ছিল না, কিন্তু এখন ইদানিং কিছু ত্রুটি বিচ্যুতির কারণে স্কোপটা প্রত্যেকে রাজনীতির আমি খেলতে নেমেছি। ভাই আমি একটা বল আসছে, আমি হুক করবো কি কোনা দিয়ে মারবো সেটা আমার ব্যাপার। আমি গোল করতে চাই, আমি দরকার হলে ড্রিবলিং করে তোমাকে ল্যাংমের ফেলে দিয়ে মারাদোনার মতো হাত দিয়েও আমি ঢুকিয়ে দেবো, কারণ আমি জিততে চাই। তো ব্যাপারটা হচ্ছে যে বাংলা ভাষা নিয়ে এখন এমন একটা পর্যায়ে এটাকে হাইপ দিয়ে দেওয়া হয়েছে যে পথে ঘাটে সবাই বলছে যে বাংলা আমাদের ভাষা, অথচ এই ব্যাপারগুলো কিন্তু এই বাঙালির মধ্যে কিন্তু এই বাঙালিয়ানাটা রবীন্দ্রনাথের রাজ্যের মানুষ হওয়া সত্ত্বেও দীর্ঘদিন ছিলই না। মানে ঠিক আছে বাঙালি, হ্যাঁ ঠিক আছে বাঙালি তো কি আছে, কিন্তু এখন একবারে মানে বাঙালি অস্মিতা টাইপের ব্যাপারটা হয়ে গেছে। শুধু কি বাংলাতে ফিজিক্স পড়বে, কেমিস্ট্রি পড়বে, ইঞ্জিনিয়ারিং পড়বে, ইন্টারন্যাশনালি সবকিছু করবে, কি মনে করেন? দেখুন, ন্যাশনাল এডুকেশন পলিসি 2020 যেটা এসছে সেটা এই জিনিসটাকে ভীষণভাবে প্রমোট করে। বলে যে তুমি তোমার নিজের ভাষায় সব জিনিস পড়ো। আবার ন্যাশনালাইজেশন অফ এডুকেশনও আছে। দুটো দিকে কিন্তু ন্যাশনাল এডুকেশন পলিসি কভার করছে। আমি আপনার প্রশ্নের উত্তরটায় আসছি, তার আগে এই দিকটা একটু আগে ছুঁয়ে যায়। ন্যাশনাল এডুকেশন পলিসি যদি দেখেন তাহলে সেখানে বলছে ইন্টারন্যাশনালাইজেশন অফ এডুকেশন। তার মানে হচ্ছে তোমার স্টুডেন্টদের সুযোগ করে দাও বিদেশে গিয়ে পড়াশোনা করার। সেটা সে তার ছাত্রাবস্থাতেই করতে পারে, আবার সে যখন পড়াশোনাটা শেষ হয়ে যাবে সে হায়ার স্টাডিজ করতেও যেতে পারে, সেই সুযোগটা করে দাও। আবার বিদেশের প্রফেসরদের তোমার ইনস্টিটিউটে নিয়ে এসে তোমার স্টুডেন্টদেরকে পড়াও, সো দ্যাট হি গেটস মিক্সড উইথ দ্য কালচার। বিদেশে কিভাবে পড়াশোনা হচ্ছে, কিভাবে রিসার্চ হচ্ছে সেটা সে জানতে পারে। অ্যাট দ্য সেম টাইম এই পলিসি বলছে যে প্রমোট ইউর ওন ল্যাঙ্গুয়েজ, মানে পড়াশোনাটা নিজের ল্যাঙ্গুয়েজে করো। মানে তুমি যদি আজকে কর্ণাটকার লোক হও, তুমি মানে কন্নড়ি ভাষায়, কর্ণাটকার ভাষায় তুমি পড়াশোনা করো, মানে ইঞ্জিনিয়ারিং পড়ো। এবার কি করে করবে? তার বই কোথায়? ফর এক্সাম্পল আমি বললাম আমি ফিজিক্সটা পড়বো বাংলায়, ফিজিক্সের বই নিশ্চয়ই প্রচুর আছে, কিন্তু ইঞ্জিনিয়ারিং স্ট্যান্ডার্ডে অতটা নেই। আবার একইভাবে যদি আপনি মানে রাজস্থানে, আমি যেখানে আছি জয়পুরে ভাবেন, সেখানেও মানে হিন্দি ল্যাঙ্গুয়েজে ফিজিক্সের বই অনেক আছে, কিন্তু ইঞ্জিনিয়ারিং ইট ইজ নট দ্যাট মাচ আ স্ট্যান্ডার্ড। আমরা ইঞ্জিনিয়ারিংয়ে জেনারেলি এতদিন ইংলিশেই পড়াতাম, কিন্তু এখন কিন্তু নতুন করে প্রচুর বই গত 4-5 বছর ধরে লেখা হয়েছে হিন্দিতে, প্রচুর হিন্দিতে ফিজিক্সের বই লেখা হয়েছে ফর ইঞ্জিনিয়ার্স। একদম আপনাকে আমি বলছি, আপনি অবাক হচ্ছেন, কিন্তু দিস ইজ অ্যান ইনফরমেশন, আপনি শুনে রাখুন। প্রচুর হিন্দিতে ফিজিক্সের বই লেখা হয়েছে যাতে করে ইঞ্জিনিয়ারিং ফিজিক্স হিন্দিতে পড়ানো যায়। একইভাবে কান্নাড়ি ল্যাঙ্গুয়েজেও লেখা হয়েছে, তামিল ল্যাঙ্গুয়েজেও লেখা হয়েছে, প্রচুর ল্যাঙ্গুয়েজে লেখা হয়েছে। এবার এটা কেন হয়েছে? ওই ন্যাশনাল এডুকেশন পলিসিটাকে মাথায় রেখে যে ধীরে 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 আমরা আমাদের এডুকেশনকে লোকাল ল্যাঙ্গুয়েজেও করানোর ব্যবস্থাটা রাখবো। যে ইংরেজিতে পড়তে চায় পড়বে, কিন্তু যে ওই ল্যাঙ্গুয়েজে পড়তে চায় সে পড়বে। এবং আমাদের প্রধানমন্ত্রী যেদিন আমাদের একটা শিক্ষা ওই জায়গাটা উদ্বোধন হয়েছিল, মানে আমাদের দিল্লিতে একটা বড় করে ভারত মণ্ডপম, খুব নামে ফেমাস হয়েছে এখন, সেই ভারত মণ্ডপমটা যখন উদ্বোধন হয়েছিল আমি সেই লেকচারটায় ছিলাম। সেখানে প্রধানমন্ত্রী মশাই নিজে বলেছেন যে যদি আমরা লোকাল ল্যাঙ্গুয়েজে পড়ার সুযোগটা করে দিই তাহলে অনেক ছাত্র যে খুব ভালো পড়াশোনায় কিন্তু ইংরেজিটা ভালো বলতে পারে না, তারাও পড়ার সুযোগটা পাবে। ফলে লোকাল ল্যাঙ্গুয়েজে পড়ার সুযোগ তোমরা করে দাও। এবং সব একাডেমিশিয়ানদের কাছে উনি এটা মানে বলেন যে তোমরা লোকাল ল্যাঙ্গুয়েজে বই লেখো, যাতে যেসব স্টুডেন্টরা পড়াশোনায় খুব ভালো, একদম রুরাল গ্রাম থেকে উঠে এসছে, খুব রুরাল জায়গা থেকে উঠে এসছে, তারাও যেন যদি ইংরেজি নাও বলতে পারে, সে যেন পড়াশোনায় যদি ভালো হয়, তাহলে সে যেন ভালো করে
সে ভালোভাবে ইঞ্জিনিয়ারিং পড়ে হি ক্যান মেক আ চেঞ্জ টু আওয়ার কান্ট্রি। এটা কিন্তু উনি ডাক দিয়েছিলেন এবং তার ফলে প্রচুর বই লেখা হয়েছে। বেশ, এবারে আসি। এটা তো আপনি বললেন ফিজিক্সের কথা, এবার আপনার চিন্তাধারাটা বলবেন না? হ্যাঁ, আমি সেটা আসছি এবারে। না, আমার চিন্তাধারা খুব সিম্পল। আমার চিন্তাধারা হচ্ছে যে দেখুন, মানে এটা খুব ভালো জিনিস। এই জায়গাটা আমি ভীষণভাবে পছন্দ করেছি যে যদি কোনো গ্রামের ছেলে রুরাল জায়গা থেকে উঠে এসে সে সত্যিই পড়াশোনায় খুব ভালো হতে পারে, তার ইংরেজি তার জন্য বাধা না হয়ে যায়, এই জায়গাটাকে আমি ভীষণভাবে পছন্দ করি। কিন্তু আমি এটাও সঙ্গে মনে করি যে দেখুন, ইংরেজিতে পড়লে বা ইংরেজিতে যদি যারা পড়ছে তারা যদি পড়ার সুযোগ ইংরেজিতেও পায়, তাহলে ইন্টারন্যাশনালাইজেশন অফ এডুকেশন, যেটা আরেকটা বড় দিক, সেটা কিন্তু অনেক বেশি প্রমোটেড হবে। ফর এক্সাম্পল আমি একটা ছোট উদাহরণ দিয়ে শুরু করলাম। আজকের দিনে একটা ভীষণ বড় ট্রেন্ড সোশ্যাল মিডিয়ায় উঠে এসছে যে আমি কোনো একটা জিনিসকে খুব সুন্দর একটা পোস্ট করলাম, যে পোস্টটার খুব রিচ হলো সোশ্যাল মিডিয়ায়, ফেসবুকের কথা বলছি, প্রচুর তার রিচ হলো, প্রচুর লোক দেখলো। আমি সেই পোস্টটা ইংরেজিতে লিখেছি, আমাকে ফট করে হাজারো লোক কমেন্ট করতে আরম্ভ করলো যে আপনি ইংরেজিতে কেন লিখেছেন, বাংলায় কেন লিখেননি? দেখুন, আমার উত্তরটা খুব সিম্পল। আমি বাংলা জানি না তা তো নয়, আমি বাংলা খুব ভালো জানি, এবং বাংলা ভাষা আমাকে কেউ মানে মেরেও ভোলাতে পারবে না। ইংরেজি ভুলিয়ে দিতে পারে, মানে ইংরেজি তো আমি শিখেছি পড়ে, কিন্তু বাংলা তো আমি জন্ম থেকে শিখেছি, ফলে বাংলা আমাকে কেউ যদি মারেও তাও আমি ভুলে যাব না, তাই না? ফলে বাংলা তো আমি জানি। কিন্তু আমি যদি ইংরেজিতে না লিখি, তাহলে আমি যেটা বেঙ্গল সম্বন্ধেও বলতে চাই, সেটাও যদি আমি আজকে ফেসবুকে লিখি, সেটা বাইরের লোকে জানবে কি করে? সাপোজ আমি আমার বেঙ্গলের কোনো ভালো জিনিসকে প্রমোট করতে চাইছি, আমার বেঙ্গলের একটা দুর্দান্ত কালচার, বেঙ্গলের রসগোল্লাকে আমি প্রমোট করতে চাইছি, আমি বেঙ্গলের রসগোল্লা নিয়ে খুব সুন্দর একটা আর্টিকেল লিখলাম, যে আর্টিকেলটা ভীষণ রিচ হলো এবং প্রচুর লোক জানতে পারলো। এবারে আমাকে লোকে হঠাৎ বলতে আরম্ভ করলো যে আপনি কেন ওটাকে ইংরেজিতে লিখেছেন, বাংলার ব্যাপার বাংলায় লিখুন। বাংলায় যদি লিখি তাহলে এটা তো যাবে তাদের কাছে, তারা জানতে পারবে যারা অলরেডি এটা জানে। তুমি তো বাঙালি, তুমি তো এটা জানো, আমি তো এটা তোমায় জানাতে চাইছি না। আমি বাংলার রসগোল্লার বিশেষত্বটা বিদেশের লোককে জানাতে চাইছি, আমি সাউথ ইন্ডিয়ার লোককে জানাতে চাইছি, আমি রাজস্থানের লোককে জানাতে, আমি ইউপির লোককে জানাতে চাইছি। তাহলে সেখানে আমি সেটাকে বাংলায় কি করে লিখবো? লাভটা আর লিখে বা লাভটাই কি? আমি তো জানাতে পারলাম না। একইভাবে আমি যদি পুরো পড়াশোনাটাই সে বেঙ্গলিতে করি বা হিন্দিতে করি বা কন্নাড়ি ল্যাঙ্গুয়েজেতে করি, তাহলে আজকে যদি আই ওয়ান্ট টু মেক আ ডিফারেন্স, যেখানে সে ফর এক্সাম্পল আমি বিদেশে এমন কোনো একটা কোম্পানিতে এমন কোনো একটা প্রবলেম ক্র্যাক করলাম, যেটার জন্য মানে ইট মেক্স আ হিউজ ডিফারেন্স টু দ্য ওয়ার্ল্ড, আমাদের দেশের একটা দারুণ পরিচিতি, তাহলে সেটা আমি করবো কি করে? আমাকে তো ইংরেজিটা সেই জায়গাটুকুতে শিখতেই হবে, যাতে করে আমি সেই জায়গাটুকু অন্তত রাখতে পারি যে আমি বিদেশে গিয়েও এই কাজটা করে আই ক্যান মেক আ ডিফারেন্স, আমার দেশের সুনাম করাতে পারি যে হ্যাঁ আমি এটা করেছি, অ্যাজ অ্যান ইন্ডিয়ান আমি করেছি। আজকে ধরুন যেসব ইন্ডিয়ানরা নোবেল পেয়েছে, তারা যে লেখাগুলো লিখেছে সেটা সে ইংরেজি লিখতে পারে বলে সে এমনভাবে লিখেছে যে সে নোবেল পাওয়ারটা তার পক্ষে একটু হলেও মানে সহজ হয়েছে তার জন্য। রবীন্দ্রনাথ যে গীতাঞ্জলি লিখেছিলেন সেটাকেও তো ট্রান্সলেট করতে হয়েছে, তবে না সে পেয়েছে। আমার বক্তব্য খুব সিম্পল, সেই জন্য ইংরেজি শেখানোটাকে আমরা বাদ দিই। আমরা কিন্তু আমাদের অন্তত আইএম ইন্ডিয়ান গ্রুপে আমরা ইংরেজির ওপরে খুব জোর দিই। তার মানে এই নয় যে লোকাল ল্যাঙ্গুয়েজের ওপরে জোর দিই না, বা তাকে আমরা লোকাল ল্যাঙ্গুয়েজে কথা বললে তাকে বকাবকি করি, বা লোকাল ল্যাঙ্গুয়েজে কথা বললে তাকে বলি যে না তুমি এটাই বলতে পারবে না, বা কেউ যদি লোকাল ল্যাঙ্গুয়েজে বলে যে আমি একটা কিছুকে বোঝাবো বা একটা লেখাকে লিখবো লোকাল ল্যাঙ্গুয়েজে, আমি বলি না তুমি লোকাল লিখতে পারবে না, তোমাকে ইংরেজিতে লিখতে হবে, এরকম কিচ্ছু করি না। কিন্তু ইংরেজি শেখানোর উপরে আমরা খুব জোর দিই। আমরা এই কারণে জোর দিই যে আমরা মনে করি যে আমাদের যে স্টুডেন্টরা আছে তাদের জন্য পুরো পৃথিবীটাই তার পৃথিবী, তার জন্য সেই পৃথিবীর কোথাও কোনো রেস্ট্রিকশন নেই, তার জন্য ইউএসটাও পৃথিবী, তার জন্য ইউকেটাও পৃথিবী, তার জন্য অস্ট্রেলিয়াটাও পৃথিবী। সে সেখানে গিয়েও দেশের ধ্বজা ওড়াবে, ইউকেতে গিয়ে ওড়াবে, অস্ট্রেলিয়াতে গিয়ে ওড়াবে, ইউএসএতে গিয়ে ওড়াবে, কানাডাতেও গিয়ে ওড়াবে, সে সব জায়গায় গিয়ে ইন্ডিয়ান ফ্ল্যাগ ওড়াবে এবং দেশের সুনাম সব জায়গায় করবে। তো সেই সুনামটা করার জন্য তার ইংরেজিটা জানা দরকার। ফলে আমার
এই প্রোগ্রামটা যারা দেখছেন তাদের কাছে আমার একটাই আবেদন থাকবে যে দেখুন, বাংলা ভাষাকে ভীষণভাবে প্রমোট করুন, যতটা দরকার ততটা করুন, তার চেয়ে বেশি করুন। কিন্তু যখন আমি বাংলা সম্বন্ধে কিছু লিখছি বা কোনো একটা তথ্য লোকের কাছে পৌঁছে দিতে চাইছি, তখন যদি আমি ইংরেজিতে সেটা লিখি, তার মানে এই আপনারা ধরে নেবেন না যে এটার মানে হচ্ছে যে আমি বাংলা ভাষা অপছন্দ করি। তার মানে এই যে আমি বাংলা ভাষাকে এত ভালোবাসি বা বাংলাকে এত ভালোবাসি যে সেটা আমি বিশ্বের লোকের কাছে পৌঁছে দিতে চাইছি তাদের ল্যাঙ্গুয়েজে, এটাই তার মানে। এবং আমরা এই কারণেই IMEM গ্রুপে ভীষণভাবে ইংরেজি শেখাই। আমাদের প্রত্যেকটা স্টুডেন্ট ইংরেজিতে ভালো হয় এবং তারা টপ কোয়ালিটি রিসার্চ পেপার, আজকে আপনি যদি IMEM গ্রুপের স্টুডেন্টদের দেখেন না, আপনি অবাক হয়ে যাবেন দেখে যে একটা স্টুডেন্ট আপনি খুঁজে পাবেন না যে হাই কোয়ালিটি রিসার্চ পেপার পাবলিশ না করে বেরিয়েছে। অন্য ইউনিভার্সিটিতে বা অন্য ইনস্টিটিউটে যদি কোনো স্টুডেন্ট একটা কোয়ালিটি হাই কোয়ালিটি রিসার্চ পেপার একজনও পাবলিশ করে, দ্যাট উইল বি আ বিগ নিউজ। আমাদের এখানে এটা কোনো নিউজ নাই, এই কারণ প্রত্যেকটা স্টুডেন্টের জন্য ম্যান্ডেটারি যে তোমাকে একটা হাই কোয়ালিটি রিসার্চ পেপার পাবলিশ করতেই হবে এবং উই প্রোভাইড দেম অল হেল্প ফর দ্যাট। তারা SCI লেভেল, স্কোপাস লেভেল, টপ ESCI, SCIE, যা যা বড় বড় লেভেল অফ রিসার্চ পেপার, আপনি হাই কোয়ালিটি ইন্ডেক্স রিসার্চ পেপার আপনারা ভাবতে পারেন, সেই সব জায়গায় তারা রিসার্চ পেপার পাবলিশ করে। এবং সেটা করতে পারে তার কারণ সে ইকুইভ্যালেন্ট আর্টিকেল লিটারেচার সার্ভে করতে পারে, সেগুলো পড়তে পারে। যদি সে ইংরেজি না ভালো করে জানতো বা ইংরেজি তার বুঝতে যদি অসুবিধা থাকতো, তাহলে সে প্রপার লিটারেচার সার্ভে করতে পারতো না। সে যদি লিটারেচার সার্ভেটা না করতে পারতো, তাহলে তার চেয়ে বেটার কাজ করতো কি করে? আজকে আমি যে কাজ এক্সিস্ট করে পৃথিবীতে, যদি সেই কাজই করি, তাহলে সেটা কি কোনো হাই কোয়ালিটি রিসার্চ পেপার হবে? হবে না। আমাকে সেই কাজ করতে হবে যেটা কেউ করেনি। তার জন্য আমাকে পড়ে দেখতে হবে যে কে কি করেছে সারা পৃথিবীতে, যাতে করে আমি সেটাকে অতিক্রম করে আরো ভালো কাজ করতে পারি, আরো ভালো রিসার্চ পেপার পাবলিশ করতে পারি। ফলে আমরা ইংরেজির ওপরে ভীষণ জোর দিই এবং ইংরেজি স্টুডেন্টদের শেখাই এবং সবসময় এটা সঙ্গে মাথায় রাখি যে বাংলা আমাদের ভাষা, সেটা চাইলেও কেউ কোনোদিন যেন অপমান করতে আমি না দিই এবং আমরা অপমান করার কথা ভাবতেই পারি না এবং কোনোভাবেই কাউকে এইভাবে বলি না যে তুমি বাংলা ভাষাকে মানে ভুলে যাও, তুমি ইংরেজি শেখো। তুমি বাংলা ভাষাকে ভীষণভাবে শেখো, হিন্দি ভাষা যদি তোমার ভাষা হয় তুমি হিন্দি ভাষাকে ভীষণভাবে শেখো, কিন্তু ইংরেজিটাও সঙ্গে শেখো, যাতে তুমি পৃথিবীর কাছে পৌঁছে যেতে পারো, পৃথিবীতে তোমার দেশকে তুমি সুনাম করতে পারো। দুটো উদাহরণ। প্রথম উদাহরণের কথাটা দেখুন, আমাদের কাছে আমরা সাধারণত যে খেলাগুলো দেখে থাকি তাই ক্রিকেট, ফুটবল অ্যান্ড ম্যাক্সিমাম টেনিস, উইম্বলডন অ্যান্ড আদার্স। উইম্বলডন টেনিস খেলতে গেলে তাকে ইংরেজি জানতেই হবে, সে ফ্রেঞ্চে থাকুক আর ইয়েতে থাকুক, স্প্যানিশ হোক, নো আদার ল্যাঙ্গুয়েজ শিখতেই হবে, তাহলে তো টেনিস ব্যাট র্যাকেটে হাত দিতে পারবে। এক। দ্বিতীয় ব্যাপারটা হচ্ছে, ফুটবলে আমি দেখেছি যে অনেকেই নিজেদের ল্যাঙ্গুয়েজে তার শেখার আগ্রহ, কিন্তু যে মুহূর্তে তারা ওয়ার্ল্ড কাপ খেলতে যাচ্ছে, আপনি দেখবেন যে কোনো স্টেডিয়ামে যেখানে খেলা হচ্ছে তাদের ভাষায় প্রথম অ্যানাউন্সমেন্টটা হচ্ছে, তারপরেই ইংরেজিতে হচ্ছে। ইংরেজি ইজ কম্পালসারি। এই যে মেসি আর মারাদোনা জেদ করে তারা ইংরেজি বলবেন না বলে, মারাদোনা তো ইংরেজি শুনতেও চাইতেন না। মেসিকে আজকে খেলতে হচ্ছে কোথায়? জীবনের শেষ ভাগে এসে ইন্টার মায়ামিতে, মানে নিশ্চয়ই স্প্যানিশ নিয়ে উনি কথা বলছেন, ওকে ইংরেজি শিখতে হয়েছে, কথা বলতে হয়েছে। তো এখানে আমার কথাটা হচ্ছে যে এই যে একটা ইংরেজি ভাষাকে একটা ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ, আপনি এয়ারলাইন্সে যখন গেছেন, আপনি তো বিভিন্ন ফ্লাইটে উঠেছেন, ফ্রেঞ্চ ফ্লাইটে উঠেছেন, সেখানে তো ইংরেজি কথা তো বলছি, একটা অ্যানাউন্সমেন্ট তো ইংরেজিতে হচ্ছে। তাহলে আমাদের ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজে এই যে দেশ বিদেশে আপনার ছাত্রছাত্রীদের পাঠাচ্ছেন, তাদের ইংরেজিটা কম্পালসারি হওয়া দরকার। আপনি যে উদাহরণগুলো দিলেন সেগুলো একটু বিতর্কিত এই সেন্সে যে বিভিন্ন লোকের বিভিন্ন রকম মত। আমি এরকম অনেক লোক শুনেছি যারা বলে যে ম্যান্ডারিন বলে এমন লোক অনেক বেশি ইংরেজির চেয়ে, আবার অনেকে বলে ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ স্পিকিং ওয়ার্ল্ডটা অনেক বড় ইংরেজি ল্যাঙ্গুয়েজ স্পিকিং এর চেয়ে, ফলে ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজটা হওয়া উচিত ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ। অনেকে বলে না ম্যান্ডারিনটা হওয়া উচিত, যেমন ক্যানাডার অনেক জায়গায় আপনি দেখবেন ফ্রেঞ্চ ইজ দ্য ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ অর দ্য স্পিকিং ল্যাঙ্গুয়েজ দ্যাট ইজ ইউজড। ফলে বিভিন্ন জায়গায় বিভিন্ন, সেটাকেই বিতর্ক বলে। তবে হ্যাঁ, আমরা জেনারেলি এটা এক্সপেক্ট করি যে আমরা পৃথিবীর যে জায়গাতেই যাই না কেন, ইংরেজিতে বললে কেউ না কেউ সেটা অন্তত বুঝতে পারবে। কারণ দেখুন, আমি ফ্রেঞ্চ শিখলাম, ফ্রেঞ্চ শিখে এবারে আমার অনেক জায়গাতে অনেক হেল্প হবে না, যেমন অস্ট্রেলিয়ায় গেলে হয়তো ফ্রেঞ্চ অতটা কিছু হেল্প হবে না, কিন্তু ইংরেজিতে বললে
সবাই মোটামুটি একটা জানতে পারবে। আর একই ব্যাপার, ম্যান্ডারিনেরও একই ব্যাপার। সেই সেন্সে ইংরেজিকে একটা ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ হিসেবে ধরা হয়েছে। হ্যাঁ, এটা এবার ভবিষ্যতে চেঞ্জ হবে কিনা বা আমাদের চেঞ্জ করার কতটা রোল আছে সেটার মধ্যে আমি এই মুহূর্তে ঢুকছি না, কিন্তু আমার যেটা মনে হয় যে হ্যাঁ, ইংরেজি যেহেতু একটা এই মুহূর্তে ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ, ইংরেজিটা শেখা উচিত, যাতে তুমি আবার সেই একই কথা দেশ বিদেশে গিয়ে তোমার ফ্ল্যাগটা, তোমার দেশের ধ্বজা তুমি ওড়াতে পারো, তোমার দেশের পতাকা তুমি ওড়াতে পারো। তোমার দেশের পতাকা ওড়ানো মানে সত্যি সত্যি পতাকা ওড়ানো নয়, তোমার এমন কাজ করা যে কাজটার জন্য তোমার দেশকে লোকে চিনবে, তোমার থ্রুতে, তোমার সূত্রে তোমার দেশকে লোকে চিনবে। এই জায়গাটা যেন বজায় থাকে, এইটার জন্য ইংরেজি শেখাটা প্রয়োজন বলে আমার মনে হয়, এবং সেই কারণেই আমরা শেখাই। এবং অল রিগার্ডস টু আওয়ার মাদার টাং, আমাদের বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ, আমাদের বাংলা ভাষা আমাদের গর্ব। এবং হ্যাঁ, সত্যিই গর্ব, অনেক বড় গর্ব। রবীন্দ্রনাথ আমাদের গর্ব, আমাদের দেশের নেতাজি সুভাষচন্দ্র বোস আমাদের গর্ব, আমাদের গর্বের কোনো শেষ নেই। ক্ষুদিরাম বোস, ওনার মৃত্যুবার্ষিকী গেল গতকাল, উনি আমাদের গর্ব। যাই হোক, গতকাল এই কারণে বললাম কারণ প্রোগ্রামটা অনেক পরে টেলিকাস্টেড হবে, কিন্তু যেদিন আমরা রেকর্ড করছি সেদিন হিসাবে এটা গতকাল ছিল। তা সবাই আমাদের গর্ব এবং তাদের নিয়ে আমরা সবসময় গর্বিত, বাঙালি হিসেবে আমরা গর্বিত। এবং এই বাংলাকেই যাতে সারা পৃথিবীর কাছে পৌঁছে দেওয়া যায়, সেই জন্য ইংরেজি ভাষা আমরা শিখব এবং বিভিন্ন দেশে যাব, বিভিন্ন দেশে আমাদের ধ্বজা ওড়াবো। বাদিকে যিনি রয়েছেন রাজা সরকার, এই যে আলোচনাটা হলো, একটা ছেলে ঢুকলো গ্রামের থেকে, নট নেসেসারি কি ইউএমএ যারা পড়ে সব শহর কলকাতা বা দুর্গাপুর অথবা শিলিগুড়ি ছেলে বা বাইরে থেকে যারা, নট দ্যাট রিয়েলি, বাঁকুড়া, বীরভূম, প্রত্যন্ত গ্রাম থেকে, কারণ বাঁকুড়া, বীরভূম, মেদিনীপুর এইসব খুব সাংঘাতিক ভালো ভালো ছাত্র, মেদিনীপুর তো সাংঘাতিক শিক্ষিত। তো তারা হয়তো বাংলা স্কুল থেকে পড়ে আপনাদের JEE-তে ইয়ে করছে, এবার ইংরেজি তো তার দুর্বল, পড়েনটা। দেখুন স্যার, আমাদের মেন টার্গেট যেটা থাকে ছেলেদের কমিউনিকেশনটা, আমরা ওদের যখন ওরা ইনিশিয়াল স্টেজে ঢোকে, ফার্স্ট ইয়ার থেকে আমাদের ইংলিশ কমিউনিকেশন এক্সট্রা ক্লাসেস আমরা দিই স্টুডেন্টদেরকে, যাতে ধরুন অনেক স্টুডেন্ট আছে যাতে ধরুন MTI কিছু ইস্যু থাকে বা অনেকে ধরুন ভোকাবুলারি অনেক ইস্যু থাকে, তো ফার্স্ট ইয়ার থেকে ওদের ওটা প্র্যাকটিস করানো হয়, যাতে কি হয় এই 4 বছর স্প্যানে যদি কন্টিনিউ প্রসেসে ওরা দেখে, তাহলে সেক্ষেত্রে অনেক কমিউনিকেশন অনেকটা ইজি হয়ে যায় ওদের জন্য। প্লাস ওদের দেখুন রেগুলার জার্নালস বলুন বা নিউজ পেপার বলুন বা ওদের কমিউনিকেশন ল্যাঙ্গুয়েজ বা বিভিন্ন ধরনের ওদের প্রজেক্ট দেওয়া হয়, যে প্রজেক্টগুলো করে ওদের অ্যাটলিস্ট ইংলিশতে বলা, তার উপরে যে একটা ভয়, ওই ফিয়ারনেসটা ওদের কেটে যায়। দেখুন আজকের ডেটে আমি যদি বলতে পারি যারা ব্রিটিশ বা আমেরিকান যারা, তারাও কিন্তু 100% গ্রামাটিক্যাল মানে কারেক্ট ইংলিশ বলে না, ঠিক আছে? তো ডাজন্ট নেসেসারি আপনাকে একদম কারেক্ট ইংলিশই বলতে হবে, বাট দ্য থিং ইজ আপনার যে ভয়টা আপনাকে কাটাতে হবে। যদি ভয়টা আপনার কাটাতে পারি, তাহলে অটোমেটিক দেখুন আপনার মধ্যে একটা ইন্টারেস্ট গ্রো করে যাবে, তখন সেক্ষেত্রে আপনাকে ইংলিশ বলতে কিন্তু কেউ আটকাবে না। হতে পারে হয়তো ইনিশিয়াল স্টেজে আপনি একটা ওয়ার্ড বা দুটো ওয়ার্ড ভুল বললেন, আপনি সেটা পরে দেখবেন যে আমি ভুল বলেছি, কারেক্ট ওয়ার্ডটা আপনি নিজে খুঁজে কিন্তু নেক্সট আপনি কারেক্ট ওয়ার্ডটা ইউজ করবেন। তো এটাই হচ্ছে লার্নিং। তো এইভাবে আপনি ল্যাঙ্গুয়েজটাকে ধীরে ধীরে ওটা ইমপ্রুভ করার জন্য স্টুডেন্টদেরকে রেগুলার প্র্যাকটিস। তারা যে বিভিন্ন জায়গায় যাচ্ছে এবং আপনাকেও দৌড়াতে হচ্ছে বিভিন্ন কোম্পানির সঙ্গে কথাবার্তা বলতে, ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে যাচ্ছে। তো কি মনে হয় স্কিল ব্যাপারটা তাদের মধ্যে কতটা তৈরি করতে পেরেছেন, আদার দেন ল্যাঙ্গুয়েজ? আমি বলছি দেখুন আজকের ডেটে আমি যদি দেখুন একটা স্টুডেন্ট যখন ইঞ্জিনিয়ারিং বা ম্যানেজমেন্ট যাতেই ভর্তি হোক না কেন, তাদের মেন টার্গেট থাকে অ্যাট দ্য এন্ড অফ দ্য ইয়ার আমি প্লেসমেন্ট নেবো, মানে চাকরি করবো তাকে, বিকজ আদার্স অনেক ফ্যাক্টর থাকে যার জন্য চাকরিটা ওদের কাছে অনেক ইম্পর্টেন্ট। তো আমরা যেটা চেষ্টা করি যে কোনো স্টুডেন্ট যখন আসছে তার মানে দেখুন সবাই তো সেম ইন্টেলেকচুয়াল বা ইন্টেলিজেন্ট লেভেলের হয় না, তো আমরা চেষ্টা করি যে স্টুডেন্টগুলো কোনো একটা জায়গায় আনতে, যদি কি যখন যে কোম্পানিগুলো আসে তাদের যে রিকোয়ারমেন্ট, ধরুন কোনো কোম্পানি আজকের ডেটে ধরুন বলছে যে আমরা পার্টিকুলারলি এই টেকনোলজিটা লাগবে, কারণ এরকম অনেক ধরুন AI আছে, ML আছে, তারপর ধরুন মেশিন লার্নিং আছে, বিগ ডেটা আছে, এরকম কিছু কিছু টেকনোলজি আছে যেটা কমন আজকের ডেটে মার্কেটে ম্যাক্সিমাম কোম্পানি এটাই চাইছে। তো আমরা এই টেকনোলজি বেসড যে ট্রেনিংগুলো হয় স্টুডেন্টদেরকে সেকেন্ড ইয়ার এন্ড বা থার্ড ইয়ার স্টার্টিং থেকে আমরা স্টুডেন্টদেরকে ইম্পার্ট করে দিই ওদের কারিকুলামের ভিতরে, মানে অ্যাজ আ পার্ট অফ দেয়ার কারিকুলাম তাদের কিন্তু এটা পড়তে হচ্ছে, দিস ইজ ম্যান্ডেটরি, যার জন্য ওদের এক্সট্রা এক্সামও দিতে হচ্ছে এবং মার্কস ওদের ক্যালকুলেট হয়। এই যে স্কিলগুলো হয়, এই স্কিলগুলো অ্যাট দ্য এন্ড অফ দ্য ইয়ার ওদের প্লেসমেন্টের জন্য হেল্পফুল হয়। কারণ বলছি 2026 ব্যাচে অলরেডি তো প্লেসমেন্ট স্টার্ট হয়ে গেছে। তো আমি লাস্ট উইকে একটা কোম্পানির প্রসেস করালাম, যে কোম্পানি থেকে না বলছে যে আমার AI ML এর স্টুডেন্ট লাগবে, প্যাকেজ দেওয়া স্টার্টিং উইথ 8 লাখ।
তো এদের ক্ষেত্রে স্টুডেন্টদের কাছে ইজি হয়ে গেছে না, বিকজ লাস্ট 2 ইয়ার্স ধরে ওরা এআইএমএল এর কোর্স করেছে, এআইএমএল এর সম্বন্ধে বেসিক নলেজটা তো জানে। দেখুন কোনো স্টুডেন্ট কোম্পানির যে রিকোয়ারমেন্ট সেটা কখনো ম্যাচ করতে পারবে না, বিকজ কোম্পানির রিকোয়ারমেন্ট ইচ অ্যান্ড এভরি ডে কিছু না কিছু চেঞ্জ হতে চলেছে। বাট কোম্পানির যেটা মেন দরকার ওদের বেসিক নলেজ, যেটা আমরা লাস্ট 2 ইয়ার্স ধরে ওদেরকে ওই পার্টিকুলার টেকনোলজি ডোমেনে বেসিক নলেজগুলো দিই। আমি যেটা গত সপ্তাহে জিজ্ঞেস করছিলাম, মিস্টার সিং এসেছিলেন, শঙ্কর সিং, সেটা হচ্ছে যে স্যারের কলেজ মানে স্যারের ইউনিভার্সিটি, সেই ইউনিভার্সিটির একটা সবই তো একই ব্যাপার, এখানেও বিশ্বজয় চ্যাটার্জি, ওখানেও বিশ্বজয় চ্যাটার্জি, এখানেও সত্যজিৎ চক্রবর্তী, ওখানে সবই মানে মিলেমিশে এক, আমি আলাদা করছি। কিন্তু ব্যাপারটা হচ্ছে জয়পুরের কতগুলো ভালো ব্যাপার রয়েছে, যেটা আমার মনে হয়েছে যে জয়পুরের কাছাকাছি এত ভালো ভালো শহরগুলো রয়েছে, মানে ধরুন টোটাল গুজরাট রয়েছে, নর্দার্ন ইন্ডিয়া নর্থ পার্ট রয়েছে, আপনার দিল্লি রয়েছে, হরিয়ানা রয়েছে। এইসব জায়গা তো মানে ধরুন কলকাতা থেকে যত না ডাকবে ওরা তো টক করে এসে একদম এই অভিজ্ঞতা নেই, অনেক ইজি। দেখুন ব্যাপারটা হচ্ছে রাজস্থান এমন একটা জায়গা যেটা আপনি বলুন এদিকে গুজরাট, আহমেদাবাদ, এদিকে বলুন নয়ডা, ওদিকে মুম্বাই, পুনে, মুম্বাই হচ্ছে 1 নাইট জার্নি, আপনি রাজধানী আমি এক রাতে আপনি মুম্বাই পৌঁছে যাবেন। এদিকে ধরুন আপনার গুরগাঁও রয়েছে, নয়ডা রয়েছে, ইউপি সাইড, দে আর অল ওয়েল কানেক্টেড। এবার আমাদের কি হয়, মানে যখন কোনো কোম্পানির সাথে কথা হচ্ছে, মানে ধরুন আমি যদি ব্যাঙ্গালোর থেকে একটা কোম্পানিকে যদি ডাকি, সে যতটা ইজিলি বলে আমি চলে আসবো, ওয়ারাজ আমি যদি গুরগাঁও থেকে বলি তাহলে হ্যাঁ ঠিক আছে রাজস্থান তো 2.5 ঘন্টা 3 ঘন্টা বাই রোড জার্নি, বা ফ্লাইটে গেলে আধা ঘন্টার মধ্যে আমি পৌঁছে যাবো, তার অ্যাকসেপ্টেন্সটা অনেকটা বেশি হয়। বাট আমাদের কাজ সেটাই থাকে যে অল ওভার ইন্ডিয়া থেকে আমাদেরকে নিয়ে আসা, সেটা আমাদের মেইন জব। না আমি একটা প্রফেসর চ্যাটার্জির কাছ থেকে শুনছিলাম, প্রফেসর চ্যাটার্জিকে ছোট্ট করে ছুঁয়ে যাব, যে 365 দিনের মধ্যে 350 দিন আপনার ল্যাবরেটরি এবং লাইব্রেরি খোলা, তাই তো? এটা একটা আশ্চর্য ব্যাপার, সেটা আমি আমার ম্যানেজিং ডিরেক্টরকে সেদিনকে বলছিলাম যে হাউ ইটস পসিবল। লাইব্রেরি তো 365 দিনই খোলা থাকে, 350 দিন কেন হবে? 365 দিবসের দিনও 24 ঘন্টা ইনটু 365 দিন লাইব্রেরি খোলা। দেখুন যে ছেলেটা স্বাধীনতা দিবসের দিন লাইব্রেরিতে বসে স্বাধীনতা সংগ্রামের বই পড়তে চায়, তাকে আমি কেন আটকাতে যাব? সেটা স্বাধীনতা 365 দিন খোলা, আমাদের 24 ঘন্টা ইনটু 365 ডেজ আমাদের লাইব্রেরি, আমাদের সেইভাবে তো শিফটে শিফটে ডিউটি করা আছে। তো শিফটে আমাদের লাইব্রেরিতে ধরুন 5-6 জন লোক আছে, 5-6 জন মানে কোর লোক আছে একদম, তো তারা তো ঘুরে ফিরে তাদের ডিউটিটা ওইভাবে অ্যালোকেট করে দেওয়া হয়। তো আমাদের তো 24 আওয়ার্স ইনটু 365 ডেজ, কেউ রাত 2টোয় লাইব্রেরি যে কোনো দিন অ্যাক্সেস করতে চাইলে সে করতে পারে সব সময়। কিন্তু হ্যাঁ, বুক ইস্যু মানে বই ইস্যুটা কিন্তু সব সময় করা যায় না। বই ইস্যুটা তোমাকে কলেজ আওয়ার্সে করতে হবে, যখন কলেজ আওয়ার্স, সেই কলেজ আওয়ার্সে তুমি একটা বই ইস্যু করে সেটা বাড়িতে নিয়ে গেলে বা সেই বইটা এসে তুমি ফেরত দিলে। 24 ঘন্টা ইনটু 365 ডেজ ইজ ফর রিডিং। তুমি লাইব্রেরিতে বসে 24 ঘন্টা ইনটু 365 ডেজ পড়তে পারো। ধরুন আজকে একটা রুমে 3টে ছেলে আছে বা কোনো রুমে 2টো ছেলে আছে, তো কোনো একটা ছেলের মনে হলো যে কালকে আমার একটা গানের প্রোগ্রাম আছে কলেজেরই, তা আমি একটু রাত 2টো অবধি আজকে গান প্র্যাকটিস করব। তা তার বন্ধু যে তার সাথে তার রুমমেট থাকে, সে বলবে না যে না তোকে আমি করতে দেবো না, সে বলবে না। এই কারণে বলবে না কারণ সে তার বন্ধু, কিন্তু সে কি করবে, তার পড়াশোনাটা সে লাইব্রেরিতে গিয়ে করবে। আজকে আর হাতে সময় নেই, মিস্টার সরকার, প্রফেসর চ্যাটার্জি, কেমন লাগলো? বাংলা ভাষার উপর এতটাই স্ট্রেস দিলেন, অথচ ইংরেজিটা বলেন তিনি সাহেবদের মতো। তো দুটোরই দরকার আছে, সব দরকারের মধ্যে আমরা কিন্তু জানছি পুজোর মেজাজের আগে জানবো যে এবার কে কে পুজো মণ্ডপ তৈরি করছেন এআই দিয়ে, বা কি সর্বনাশটা হচ্ছে বা কি হবে। দেখে রাখুন, এআই নিয়ে সারা ভারতবর্ষের মধ্যে যদি 3 জন লোক জ্ঞানী থাকে, তার মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট ইজ বিশ্বজয় চ্যাটার্জি। এটা আমি বলছি, সামনের শনিবার দিন নিয়ে আসছি প্রফেসর চ্যাটার্জিকে। থ্যাংক ইউ, গুড নাইট, নমস্কার।